আজকে আমরা ক্যামব্রিজ আইএলটিএস 10 এর টেস্ট 1 এর রিডিং প্যাসেজ 3 নিয়ে আলোচনা করব। তো যে কোনো টেস্টেরই 3টি প্যাসেজ থাকে এবং এর মধ্যে প্যাসেজ 3 অত্যন্ত কঠিন হয়ে থাকে। কারণ প্যাসেজ 3 যে প্রশ্নগুলো আসে সেগুলো আসলে কোনো কনসিকুয়েন্স মানে না, যে কোনো জায়গা থেকেই প্রশ্নগুলো চলে আসে। সো এই ক্ষেত্রে আমাদের আসলে প্রশ্নের অ্যান্সার করাটা খুব কঠিন হয়ে যায়। এছাড়াও প্রশ্নগুলো বেশিরভাগ প্যারাফ্রেজ এমনভাবে করে যে বুঝে ওঠা বা সঠিক অ্যান্সারটি বের করে নেওয়া খুব টাফ হয়ে যায়। সো এক্ষেত্রে আমাদের আসলে সলিউশনটা কি? আমরা কি টোটাল প্যাসেজটি পড়ব এবং তারপরে অ্যান্সার করব? উত্তর ডেফিনেটলি না। কারণ আমাদের হাতে সময় কিন্তু মাত্র 20 মিনিট এবং এই 20 মিনিটের মধ্যে আমাদের এই প্যাসেজটি সলভ করতে হবে। সো এজন্য আমাদের এই প্যাসেজ 3 ক্ষেত্রেও কিছু টিক্স রয়েছে যার মাধ্যমে আমরা তুলনামূলক একটু কম সময়ে আমাদের অ্যান্সারগুলো করে ফেলতে পারি। তো আজকে সেই ডিটেলস নিয়েই আলোচনা করব। চলুন শুরু করি। তো আমাদের এই প্যাসেজ 3তে আমরা দেখতে পাচ্ছি আমাদের টাইটেলটা হচ্ছে দ্য সাইকোলজি অফ দ্য ইনোভেশন। সো আমরা 30 সেকেন্ডে প্যাসেজ সম্পর্কে একটু ধারণা নিব। এখানে ইনোভেশন সম্পর্কে বলা আছে, প্যারা 2-এ রবার্ট সম্পর্কে বলা আছে, প্যারা 3-এ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ফটোগ্রাফ সম্পর্কে বলা আছে। এরপরে 4 নম্বর প্যারায় আছে হচ্ছে ভ্যালু অফ দ্য ফিট ম্যাটার্স। 1, 2, 3, 4, 5-এ বলা আছে ম্যানেজিং ইনোভেশন নিয়ে বলা আছে। 6-এ বলা আছে বিলিভস দ্যাট। 7-এ টিম ওয়ার্ক নিয়ে বলা আছে। 8-এ বলা আছে রাইটিং নিয়ে। এরপরে 9-এ যদি আমরা দেখি অথরিটি ডাজন্ট হ্যাভ বলা আছে। 10-এ হচ্ছে অ্যাট দ্য আদার এন্ড স্কেল, এই ধরনের কিছু একটা বলা আছে। 11-তে ম্যানি থিওরি বলা আছে, বিলিভ দ্যাট। এই তো 11-12টার মতো প্যারা রয়েছে। সো আমরা 30 সেকেন্ডে চেষ্টা করব যে শুরুতে টাইটেলটা কি বলেছে একটু বুঝে নেওয়ার। এরপরে আমরা সরাসরি চলে যাব আমাদের প্রশ্নে এটা দেখছি এমসিকিউ 27 থেকে 30 এমসিকিউ আছে। ওকে, এরপরে আছে 31 থেকে 35 আছে হচ্ছে কমপ্লিট দ্য ইজ সেন্টেন্স উইথ কারেক্ট এন্ডিং, অর্থাৎ এই সেন্টেন্সটার অবশিষ্ট কোনটুকু এই নিচের অপশনগুলোর মধ্যে থেকে আসবে। সো এন্ডিংটা আমাদের সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে 31 থেকে 35 এবং 36 থেকে 40 আমরা দেখতে পাচ্ছি ইয়েস নো নট গিভেন। সো এটি 36 থেকে 40। সো আমরা বুঝতে পারছি আমাদের প্রশ্নে কি আছে। এখন যদি আমরা একটু লজিক্যালি দেখি, আমাদের এমসিকিউতে দেখতে পাচ্ছি যে কোটেশনের মধ্যে আছে, তারপরে এখানে ডিএনএ আছে। সো এটা খুঁজে পাওয়া আমাদের জন্য ইজি হবে। এরপরে থিওরিটিক্যাল যেগুলো রয়েছে এগুলোতে যদি একবার চোখ বুলাই, আমরা আসলে এখানে কোনো কিওয়ার্ড কিন্তু পাচ্ছি না। অ্যাট টাইমস চেঞ্জ, এখানে খুব বেশি কিওয়ার্ড নেই। আবার ট্রু ফলস বা ইয়েস নো নট গিভেনে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও কোনো কিওয়ার্ড বা ওই ধরনের শাল বা কোনো কোটেশন এই ধরনের কিছু নেই যে খুব দ্রুত খুঁজে পাবো। সো টোটালি প্যাসেজটা আসলে বেশ জটিল, এইটুকু আমাদের মাথায় আছে। তো আমরা তারপরেও চেষ্টা করব কিভাবে একটু দ্রুত খুঁজে বের করতে পারি। তো সেই প্রয়াসেই চলুন আমরা ফার্স্টেই ইয়েস নো নট গিভেন দিয়ে শুরু করি। এখানে বলেছে এ ম্যানেজার্স অ্যাপ্রুভাল ওকে অফ অ্যান আইডিয়া ইজ মোর পারসুয়েসিভ দেন দ্যাট অফ কলিগ। বুঝতে পারলাম ইট ইজ ইজিয়ার ফর স্মলার কোম্পানি টু বি ইনোভেটিভ। ওকে, ইনোভেটিভ হওয়াটা ইজিয়ার। তারপরে হচ্ছে টিম ওয়ার্ক বোধহয় কোথায় পেয়েছি আমরা প্যাসেজ পড়তে গিয়ে। হোয়েন দ্য মেম্বার আর ইকুয়ালি ম্যাচ, হোয়েন দেয়ার মেম্বার্স আর ইকুয়ালি ম্যাচ ইন্টেলিজেন্স, মেম্বার্স আর ইকুয়ালি ম্যাচ ইন্টেলিজেন্স। এরপরে মোস্ট পিপল হ্যাভ পোটেনশিয়াল টু বি ক্রিয়েটিভ, মোস্ট পিপলের ক্রিয়েটিভ হওয়ার পোটেনশিয়ালিটি আছে। এরপরে দ্য ফিজিক্যাল সারাউন্ডিংস ইন হুইচ পারসন ওয়ার্কস প্লে আ কি রোল ইন ডিটারমিনিং ক্রিয়েটিভিটি, অর্থাৎ ফিজিক্যাল সারাউন্ডিংসের উপর বেস করেই ক্রিয়েটিভিটিটা নির্ভর করা হয় বা এর ফলে আসলে কি রোল প্লে করে ফিজিক্যাল সারাউন্ডিংসের উপরে। সো আমরা মোটামুটি আমাদের ইয়েস নো নট গিভেনের কিওয়ার্ডগুলো পেয়েছি। এখন আমরা দেখি আমাদের টিম ওয়ার্ক একটা প্যাসেজে পেয়েছি যে টিম ওয়ার্ক বেস্ট
যখন মেম্বার সবাই ইকুয়ালি ম্যাচ করে ইন্টেলিজেন্ট, সবার ইন্টেলিজেন্স যখন ইকুয়ালি ম্যাচ করে তখন টিম ওয়ার্ক বেটার। এরপরে স্মলার কোম্পানি ইনোভেটিভ হয়। এরপরে ম্যানেজার অ্যাপ্রুভাল একটা আইডিয়াতে মোর পারসুয়েসিভ দেন দ্যাট অফ কলিগ, অর্থাৎ কলিগের থেকে ম্যানেজারের অ্যাপ্রুভাল বা অনুমোদন যে কোনো আইডিয়াতে এটা আসলে মোর পারসুয়েসিভ, অনুসরণ করা উচিত দেন কলিগের আইডিয়ার থেকে। তো আমরা দেখি প্যাসেজে টিম ওয়ার্ককে খুঁজে যে আসলে সব ঠিকঠাক মতো পাই কি না। ইনোভেশন এখানে নাই, টিম ওয়ার্ক পেয়েছি। সো আমরা যদি একটু দেখি টিমওয়ার্ক ট্যাপস ইনটু ওয়ান অফ দ্য বেসিক ড্রাইভার অফ হিউম্যান বিহেভিয়ার। হ্যাঁ, এটা ঠিক। দ্য প্রিন্সিপাল অফ সোশ্যাল প্রুফ ইজ সো পারভেসিভ that we don't even recognize it. Okay, if your project is being resisted, for example by a group of veteran employees, ask another older timer to speak up for it. তারপরে বলেছে Cialdini is not alone in advocating this strategy. আচ্ছা, তারপরে কি বললো? Research shows that peer power used horizontally not vertically is much more powerful than any boss speech. ওকে, আমরা বস স্পিচটা পেলাম। এইটা মনে হচ্ছে আমরা দেখেছি, বস স্পিচ দেখেছি, মাচ মোর পাওয়ারফুল, অর্থাৎ দেন বস স্পিচের থেকে কোনো একটা জিনিস মাচ মোর পাওয়ারফুল, এটা আমরা এখানেই পেলাম। ম্যানেজার্স অ্যাপ্রুভাল, ম্যানেজারই তো বস, তাই না? ম্যানেজার্স অ্যাপ্রুভাল এটা আবার এখানে পেয়েছি। ওকে, ম্যানেজার্স অ্যাপ্রুভাল অফ অ্যান আইডিয়া মোর পারসুয়েসিভ দেন দ্যাট অফ কলিগ। ওকে, মানে কলিগের আইডিয়ার থেকে ম্যানেজারের অ্যাপ্রুভাল অফ অ্যান আইডিয়া হচ্ছে মোর পারসুয়েসিভ, অনুসরণযোগ্য বা অনুকরণীয়। বাট এখানে যেটা বললো রিসার্চ শোজ দ্যাট পিয়ার মানেও আসলে কিন্তু কলিগ দ্যাট পিয়ার পাওয়ার ইজ মাস মোর পাওয়ারফুল, অর্থাৎ পিয়ার পাওয়ারটাই আসলে কলিগদের পাওয়ারটাই পাওয়ারফুল দেন অ্যানি বসেস স্পিচ। তার মানে বসেস স্পিচের থেকে কলিগের ব্যাপারটাই আসলে বেশি গুরুত্বপূর্ণ, তাই তো? ম্যানেজার্স অ্যাপ্রুভাল, তাহলে তো এটা উল্টা বলেছে, এখানে বলেছে ম্যানেজারের বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এটি আমরা নো দিয়ে দিতে পারি, নো। তার মানে ভুল বলেছে বা ঠিক বলেনি। এরপরে 39 নাম্বার, ইট ইজ ইজিয়ার ফর এ স্মলার কোম্পানি টু বি ইনোভেটিভ, এটিও পাইনি। আর টিম ওয়ার্ক বেসড হোয়েন মেম্বার আর ইকুয়ালি ম্যাচ ইন্টেলিজেন্স, এটা কি আমরা পেয়েছি? ইন্টেলিজেন্সের বিষয়ে প্রজেক্ট বিং বাই এমপ্লয়ি অ্যানাদার, ইন্টেলিজেন্ট বা স্মল কোম্পানি এই দুইটা নিয়ে আসলে কিছু বলেনি। সো টিম ওয়ার্কের মধ্যেই যেহেতু ছিল, অর্থাৎ একটা জিনিস দেখেন, আমাদের 40 নাম্বারটা আমরা টিম ওয়ার্কের মধ্যেই পেয়েছি, ও তাহলে 38 তো টিম ওয়ার্কের মধ্যেই থাকা উচিত, 39ও এই দুইটার মাঝেই থাকা উচিত। তার মানে আমাদের ধরে নেওয়া উচিত যে এই তিনটে একই প্যারা থেকে আসা উচিত, কিন্তু এখানে আমরা শুধু 40 পেলাম, 39 এবং 38 পাইনি। তার মানে আমরা অ্যাট দিস মোমেন্ট এই দুইটাকে নট গিভেন দিয়ে রাখি, এনজি। ওকে, তার মানে টিম ওয়ার্ক এবং ম্যানেজার অ্যাপ্রুভাল এই তিনটাই আমরা একটা প্যারা থেকেই ধরে নিচ্ছি, যেহেতু আমরা এই 40 নম্বরের অ্যান্সারটা টিম ওয়ার্ক থেকেই পেয়েছি। সো এই তিনটাই একই প্যারায় ধরে নিচ্ছি। সো এই তিনটার মধ্যে আমরা দুইটার কোনো অ্যান্সার পাইনি এবং 40 নম্বরটার অ্যান্সার পেয়েছি। সো বাকি দুইটা নট গিভেন দিয়ে রাখলাম। ওকে, এখন হচ্ছে মোস্ট পিপল হ্যাভ পোটেনশিয়াল টু বি ক্রিয়েটিভ, আর ফিজিক্যাল সারাউন্ডিংস প্লে আ কি রোল ক্রিয়েটিভিটি। তার মানে ক্রিয়েটিভ দুইটা আমার হচ্ছে, ক্রিয়েটিভ এবং ক্রিয়েটিভিটি হচ্ছে আমার কিওয়ার্ড। আর এটার অবস্থান যেহেতু আগে, অর্থাৎ 36-37, সো আমরা প্যাসেজ আগে চলে যাব। এখন একটা জিনিস দেখেন, আমরা এই প্যাসেজটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। সো এই প্যাসেজে একটা দাগ দিয়ে রাখলাম, অথবা এইভাবেও দাগ দিয়ে রাখতে পারি, কমপ্লিট।
এরপরে আমরা আগের প্যারাগুলো থেকে খোঁজার চেষ্টা করব যে ক্রিয়েটিভ কিছু বলেছে কিনা, অর্থাৎ মোস্ট পিপল হ্যাভ পোটেনশিয়াল টু ক্রিয়েটিভ, ফিজিক্যাল সারাউন্ডিং প্লে কি রোল, ক্রিয়েটিভিটি। ওকে, ক্রিয়েটিভ, physical surroundings, most people, structure discovered together, field, এখানে নাই। এরপরে এখানে আমরা দেখব ডিরেকশন, সেইং, ইনোভেশন, পকেট, এনশিওর সিস্টেম, ডিফারেন্ট ডিপার্চার, ডেভেলপমেন্ট, ডিরেকশন, এখানেও নাই। এরপর স্টাডিড অপরচুনিটি, এক্সপ্লেইন, ম্যানেজার শুড বি দেয়ার ফর অ্যাডপ্ট অ্যাপ্রোচ দ্যাট অ্যাপিয়ার সেন্টার, আচ্ছা এখানেও নাই। সান লেভেল, প্রিসলি, মিউজিক, সং, ইন্সপায়ার্ড, নাই। ক্যাশ, পার্কিন্স, লুইস, মিসিং, ওরে বাবা এখনো পাচ্ছি না, নাই। ক্রিয়েটিভ, এরপরে ক্রিয়েটিভ, ওকে। ক্রিয়েটিভ আমরা এই দুইটা প্যারাতেই পেলাম। এখন দেখি কি বলেছে এখানে, ফিজিক্যাল সারাউন্ডিং ইন হুইচ পারসন, অর্থাৎ ফিজিক্যাল সারাউন্ডিংস যদি পারসন ওয়ার্ক, এমন কোনো ফিজিক্যাল সারাউন্ডিংসে কাজ করে তাহলে প্লে কি রোল ইন ডিটারমিনিং ক্রিয়েটিভিটি, তাহলে ওই বিষয়ে আসলে ক্রিয়েটিভিটি অর্জন করে। আর এখানে বলেছে মোস্ট পিপল হ্যাভ দেয়ার পোটেনশিয়াল টু বি ক্রিয়েটিভ, অর্থাৎ মোস্ট পিপলেরই পোটেনশিয়ালিটি আছে ক্রিয়েটিভ হওয়ার। ওকে, দেখি। Innovation is key to business survival, and companies put substantial resources into inspiring employee to develop new idea. Okay. There are nevertheless, but however, people work in a luxurious state of art centers designed to stimulate innovation, who find that their environment doesn't make them feel at all creative। তার মানে এখানে কি বললো, এখানে বললো দেয়ার আর হাউএভার, এমনকি পিপল যারা কাজ করে লাক্সারিয়াস স্টেট অফ দ্য আর্ট, রাষ্ট্রের কোনো আর্ট সেন্টারে কাজ করে, ডিজাইন টু স্টিমুলেট করে ইনোভেশন, মানে নতুন নতুন ইনোভেশনকে আরও বাড়ায়, হু ফাইন্ড দ্যাট দেয়ার এনভায়রনমেন্ট ডাজন্ট মেক দেম ফিল অ্যাট অল ক্রিয়েটিভ, অর্থাৎ এনভায়রনমেন্ট ক্রিয়েটিভ ছিল না কিন্তু তারপরেও তারা বিভিন্ন ভালো ভালো কাজ করছে, তাই তো। সো আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গিয়েছি। এখানে বলেছে ফিজিক্যাল সারাউন্ডিংস ইন হুইচ পারসনস ওয়ার্কস প্লে কি রোল, অর্থাৎ এনভায়রনমেন্টটা কী রোল প্লে করে ক্রিয়েটিভিটির ক্ষেত্রে, কিন্তু প্যাসেজে বলল যে না, অনেকেই ভালো জায়গাতে আছে কিন্তু তাদের এনভায়রনমেন্ট ভালো ছিল না, তার মানে এটা আমাদের নো হবে। ওকে, সো আমরা এটাকে নো দিয়ে দিচ্ছি, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা কি দেখব, মোস্ট পিপল হ্যাভ পোটেনশিয়াল টু ক্রিয়েটিভ। এইটা আসলে ইউনিভার্সাল ট্রুথ টাইপের কথা, যে মোস্ট পিপল হ্যাভ পোটেনশিয়াল টু বি ক্রিয়েটিভ। এই ধরনের প্রশ্ন নর্মালি ইয়েস দিয়ে দেওয়া উচিত, কারণ এইটা আসলে ব্যত্যয় হওয়ার কথা না, যেটা চিরন্তন সত্য বা অভ্যাসগত সত্য, কারণ অধিকাংশ পিপল, এখানে কিন্তু অল পিপল বলেনি, মোস্ট পিপল হ্যাভ পোটেনশিয়াল টু বি ক্রিয়েটিভ। সো আমরা বুঝতেই পারছি যে এই ধরনের প্রশ্নের অ্যান্সার আসলে ইয়েসই হবে। আচ্ছা যাই হোক, তারপরে আমরা একটু দেখি এই ধরনের চিরন্তন সত্য বা এই ধরনের ইউনিভার্সাল ট্রুথ বা এটা হতেই পারে বা হওয়া উচিত, সেই ধরনের ক্ষেত্রে আসলে নট গিভেন বা নো হওয়ার কোনো ওয়ে নেই। তো এখানে কি বলল,
সো এটা আমরা কমপ্লিট করেছি, এটা আমরা বাদ দিয়ে দিলাম। এরপরে এরপরে আমরা যেটা করলাম এই লাইনটাই আমরা দেখি, অলদো সাম ইন্ডিভিজুয়াল মে বি মোর ক্রিয়েটিভ দেন আদার্স, অলমোস্ট এভরি ইন্ডিভিজুয়াল ক্যান বি ক্রিয়েটিভ ইন দ্য রাইট সার্কামস্টেন্স। অলমোস্ট এভরি ইন্ডিভিজুয়াল, তাহলে মোস্ট অফ দ্য ইন্ডিভিজুয়াল, তার মানে আমরা এটার অ্যান্সার পেয়ে গিয়েছি, এটার অ্যান্সার ইয়েস। সো এটা নিয়ে আমাদের আসলে খুব বেশি প্যারা নেওয়ার উচিত ছিল না, আমরা সরাসরি এটাকে ইয়েস দিয়ে দিলেও হতো। সো ইয়েস নো নট গিভেন আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা দেখব, এখানে কোনো কনফিউশন যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এরপরে আমরা এই ধরনের, এখানে কিন্তু কোনো কিওয়ার্ড নাই, সো এটা করতে গেলে আমাদের একটু সময় লাগবে, এত সময় আমরা আগেই দিতে পারবো না। আমরা দেখি এখানে এই যে কোটেশন আছে, এখানে ডিএনএ দেখলাম, এখানে খুঁজে পাওয়া মনে হয় ইজি হবে। এই যে এখানে ব্রেকফাস্ট সেন্ট্রাল প্যাকেট, এই ধরনের বিষয়গুলো আছে, তারপরে এই লাস্ট প্যারাগ্রাফ বলাই আছে। সো এটা আমরা শুরু করি, তাহলে আমাদের এলিমিনেট করাটা ইজি হবে। সো এখানে মিলিয়ন ডলার কোয়ার্টেট, তারপরে কি বলেছে এখানে ডিএনএ, এরপরে কি বলেছে ব্রেকফাস্ট সেন্ট্রাল প্যাকেট, এখানে অনের উপরে যেহেতু অনের পরে আছে, সো ব্রেকফাস্ট সেন্ট্রাল প্যাকেট ধরে নিচ্ছি যে এই ধরনের কিছু পাবো, আর লাস্ট প্যারাগ্রাফ বলাই আছে। সো এই ক্ষেত্রে অনেকেই যে কাজটি করে, সবগুলো কিওয়ার্ডগুলোকে আসলে আলাদা করে আবার আন্ডারলাইন করে, কিন্তু আমার কথা হচ্ছে যে আমি আলাদা করে সবগুলো আন্ডারলাইন করব না। যদি আন্ডারলাইন সবগুলো করি কিওয়ার্ড, সেই ক্ষেত্রে সবগুলো আমার মাথায় থাকবে এবং আমার মাথায় একটা জ্যাম সৃষ্টি করবে। এই ক্ষেত্রে আমার টেকনিক হচ্ছে যে আমি শুধু কিওয়ার্ডটাকে, প্রশ্নে যে কিওয়ার্ডটা আছে এটি নিব এবং সেই অনুযায়ী খুঁজে বের করব, দেন এসে আমি ম্যাচ করব। তাহলে কি হলো, আমার এই বাকি তিনটার যে জ্যাম, এই জ্যামটা আমাকে নিতে হচ্ছে না। ওকে, সো 27 থেকে 30 আমরা মনে হয় পেয়ে গেছি মিলিয়ন ডলার কোয়ার্টেট। এখন আমরা প্যাসেজে চলে যাব। প্যাসেজে একটা জিনিস দেখে নেই, আমরা 3টা কেটেছি, আমাদের প্রশ্ন, হ্যাঁ 3টা ঠিক আছে। এইবার হচ্ছে মিলিয়ন ডলার কোয়ার্টেট কোত্থেকে যে এসেছে এটা আমার আসলে বলা সম্ভব না। এই 2টা কেটে দিয়েছি, ধরে নিচ্ছি এই 2টা থেকে আসার কথা না। এরপরে দেখি কোটেশনের মধ্যেই থাকবে, হ্যাঁ এই যে মিলিয়ন ডলার কোয়ার্টেট কোটেশনের মধ্যেই থাকবে, আমাদের জন্য ইজি হবে। সো এটাও আমরা পাচ্ছি, এটাও কেটে দিচ্ছি। এখন আমরা দেখব কি বলেছে, এখানে কিওয়ার্ড কি ছিল, সরি এটাও না। মিলিয়ন ডলার কোয়ার্টেট আন্ডারলাইন দ্য রাইটার্স পয়েন্ট অ্যাবাউট, রাইটার্স পয়েন্ট, এর প্যাসেজটা কত বড়। আচ্ছা প্যাসেজটা আমরা একটু দেখি যত দ্রুত সম্ভব। মিলিয়ন ডলার কোয়ার্টেট কুড হ্যাভ বিন আ quintet missing from the picture is Roy Orbison, a greater natural singer than Louis। আচ্ছা তারপর পার্কিন্স অর ক্র্যাশ, কারো নাম বলেছে এখানে, তাই তো। সো এইটুকু নিচ্ছি না। হু অন সান অন করেছিল, ওয়ান্টেড টু রেভলিউশনাইজ পপুলার মিউজিক উইথ সং দ্যাট ফিউজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিউজিক অ্যান্ড কান্ট্রি অ্যান্ড ব্লু। ওকে, প্রিসলি, ক্যাশ, পার্কিং অ্যান্ড লুইস ইনস্টিংটিভলি আন্ডারস্টুড ফিলিপস অ্যাম্বিশন, অর্থাৎ কার অ্যাম্বিশন, ফিলিপস অ্যাম্বিশনটা আন্ডারস্টুড করতে পারে, অ্যান্ড বিলিভ ইন ইট, বিশ্বাস করতো ওই অ্যাম্বিশনটা। আর অরবিসন ওয়াজ নট ইন্সপায়ার্ড বাই দ্য গোল, এই গোলে ইন্সপায়ার্ড হয়নি, অ্যান্ড অনলি এভার অ্যাচিভড ওয়ান হিট উইথ দ্য সান লেভেল। ওকে, তার মানে কেউ এটা বিলিভ করেছিল, কেউ করে নাই। আর এখানে মিলিয়ন ডলার কোয়ার্টেট আর কিছু পাইনি। উপরে কি আছে, স্টোরি, রক অন রোল আছে, ইমপ্রেসাইজ ক্যান্ডিডেট ভিউ, ক্যান্ডিডেট ভিউটাকে ইমপ্রেসাইজ করে, তাই তো, দৃষ্টিভঙ্গি। এত সাইন জন ক্যাশ অ্যান্ড লি পিয়ানো সান। আচ্ছা আচ্ছা, এখানে পেলাম যে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ফটোগ্রাফ ইন দ্য স্টোরি অফ রক অ্যান্ড রোল ইমপ্রেসাইজ সিয়ালড্রিনিস ভিউ। আর এখানে পেলাম হচ্ছে ফিলিপস অ্যাম্বিশন অ্যান্ড বিলিভ ইট, কারা হচ্ছে লুইস ইনস্টিংটিভলি আন্ডারস্টুড, বুঝেছিল অ্যাম্বিশনটা এবং বিলিভ করেছিল, তাই তো, বুঝেছিল এবং বিলিভ করেছিল
ভিউটা। ওকে, এখন দেখি আমাদের অ্যান্সারটা কি হতে পারে। রিকগনাইজিং ট্যালেন্ট, না এই সম্পর্কে কিছু বলেনি, এটা বাদ, এটা বাদ। ওয়ার্কিং অ্যাজ এ টিম হতে পারে, হ্যাভিং শেয়ার অবজেক্ট হতে পারে, বিং অ্যান ইফেক্টিভ লিডার, না এটাও বলেনি। সো এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ। ওয়ার্কিং অ্যাজ এ টিম, হ্যাভিং আর শেয়ার অবজেক্ট, টিম হিসাবে কি সবাই আসলে কাজ করেছিল? অবিসন ওয়াজ নট ইন্সপায়ার্ড বাই দ্য গোল্ড, টিম হিসাবে কাজ করে নাই একজন, তাই তো? বাট লুইস আন্ডারস্টুড ফিলিপ অ্যাম্বিশন অ্যান্ড বিলিভ ইট, আচ্ছা তার মানে হচ্ছে ওয়ান্টেড টু সং, আচ্ছা। লুইস ইনস্ট্যান্টলি আন্ডারস্টুড ফিলিপস অ্যাম্বিশন অ্যান্ড বিলিভ ইন ইট, তার মানে অ্যাম্বিশনটা আন্ডারস্টুড করতে পেরেছিল, অর্থাৎ হ্যাভিং শেয়ার অবজেক্টিভ। আচ্ছা, তার মানে এখানে আমি সি দিব, কারণ হচ্ছে তারা আসলে ওয়ার্কিং অ্যাজ এ টিম হিসেবে কাজ করেনি, কারণ তাদের মধ্যে একজন দেখছি যে এটার সাথে ছিল না, এগ্রি ছিল না, কিন্তু এখানে তারা হচ্ছে শেয়ার করেছিল, তাদের একজন টিম মেম্বার, যেটা অনেকেই আন্ডারস্টুড বুঝেছিল এবং বিলিভ করেছিল। সো সেই প্রেক্ষিতে আমি আসলে হ্যাভিং শেয়ার্ড অবজেক্ট দিলাম। সো 27 অ্যান্সার সি দিলাম। এরপরে জেম ওয়াটসন সাজেস্ট দ্যাট, আচ্ছা ডিএনএ, তাই তো, অত দেখার আমার দরকার নেই, আমি এখন ডিএনএতে চলে যাব। সো ডিএনএ কি আশেপাশেই থাকার কথা না? এরপরে এটাও তো হয়ে গেল। ডিএনএ, ডিএনএ কি এখানে আছে? নাই। এখানে ডিএনএ আছে? নাই। এখানে ডিএনএ আছে? এই যে ডিএনএ, বাবা অনেক বড়। সো আমি সংক্ষেপে দেখি। জেমস ওয়াটসন সাজেস্ট দ্যাট he and Francis click on the race to discover the DNA code because they, এই দুইজন একসাথে ডিসকভার করেছিল ডিএনএ কোড। কেন? দেখি কি বলেছে। আচ্ছা, ফলো দ্য লিডার সিন্ড্রোম, আচ্ছা দ্য ডেঞ্জারাস নট লিস্ট বিকজ দ্য ইট এনকারেজ বসেস টু go it alone. It has been significantly proven that 3 people will better than one at solving problem. তিনজনের থেকে একজন আছে, even if that one person is the smartest person in the field. To prove his point, Cialdini cites an interview with molecular biologist James Watson together with Francis Crick discovered the structure of DNA. আচ্ছা, the generic information carried living, আচ্ছা, when asked how they had cracked the code ahead of an array of highly accomplished rival investigators, he said something that stunned me. He said বলতে কি? কে said বললো? আচ্ছা, ওয়াটসন টুগেদার ফ্রান্সিস, আচ্ছা হি সেইড বলতে এই ওয়াটসন আর এই ফ্রান্সিস দুইজনের মধ্যে যে কোনো একজনই হবে আর কি বলছে, তাই তো? হি সেইড হি অ্যান্ড ক্রিক, ও আচ্ছা, তার মানে ওয়াটসন বলেছে, ওয়াটসন অ্যান্ড ক্রিক, হি অ্যান্ড ক্রিক হ্যাড সাকসিড বিকজ they were aware that they were not the most intelligent of the scientists pursuing the answer. অর্থাৎ তারা এত ইন্টেলিজেন্ট ছিল না যে একা একাই এই অ্যান্সার খুঁজে পাবে। সো আমরা মনে হচ্ছে উত্তর পেয়েছি। ওয়ার কনসাস অফ দেয়ার লিমিটেশন, ইয়েস এটা হতে পারে, এটা হইতে পারে। ব্রথ কমপ্লিমেন্টারি স্কিল টু দেয়ার পার্টনারশিপ, ব্রথ এনেছিল কমপ্লিমেন্টারি স্কিল, মানে একজন আরেকজনের পরিপূরক, এই ধরনের কথা কি বলেছে? because they were aware that they were not the most intelligent of the scientists pursuing the answer.
মোস্ট ইন্টেলিজেন্ট ছিল না, ওয়ার কনসিয়াস অফ দেয়ার লিমিটেশন, এটা ঠিক আছে। ব্রড কমপ্লিমেন্টারি স্কিল টু দেয়ার পার্টনারশিপ, না, এক্স্যাক্টলি যায় না। ওয়ার ডিটারমিনেড টু আউট পারফর্ম দেয়ার ব্রাইটার রাইভাল, না, এই ধরনের কথাও বলা ছিল না, এটাও বলা ছিল না। এনকারেজ ইচ আদার টু রিয়েলাইজ জয়েন্ট অ্যাম্বিশন, না। সো 28-এর অ্যান্সার 1 হচ্ছে এ। ওকে, এরপরে 29 দেখব। দ্য রাইটার মেনশন কম্পিটিশন অন ব্রেকফাস্ট সেন্ট্রাল প্যাকেট অ্যাজ দ্য এক্সাম্পল অফ হাউ দ্য রাইটার মেনশন, কি মেনশন করলো, কম্পিটিশন অন ব্রেকফাস্ট সেন্ট্রাল প্যাকেট অ্যাজ অ্যান এক্সাম্পল অফ, কোন কারণে এই কম্পিটিশনটা করলো, যেটা উদাহরণ হয়ে আছে, তাই তো। ব্রেকফাস্ট সেন্ট্রাল প্যাকেট, এখানে কম্পিটিশনটাও কিওয়ার্ড হয়, কম্পিটিশন আর ব্রেকফাস্ট সেন্ট্রাল প্যাকেট। সো এই ডিএনএ আমি টোটালটা কেটে দিব, ডিএনএ থেকে আমার যা নেওয়ার আমি নিয়ে নিয়েছি। ওকে, টিমওয়ার্ক, দেখেন আমি কিন্তু একটা ব্যাপার দেখেন, আমি কিন্তু পরের প্রশ্নের জন্য সবসময় পিছাচ্ছি, অর্থাৎ এরপরে পিছাচ্ছি টিমওয়ার্ক। টিমওয়ার্ক যেহেতু অ্যান্সার আমরা একটা পেয়েছি, আমি আর আপাতত যাচ্ছি না। আমরা দেখব হচ্ছে কম্পিটিশন আর ব্রেকফাস্ট সেন্ট্রাল প্যাকেট। দেখি, কম্পিটিশন ব্রেকফাস্ট সেন্ট্রাল প্যাকেট, ইয়েস, ব্রেকফাস্ট সেন্ট্রাল প্যাকেট বোধহয় উপরে চলে গেছে, প্যাকেট। ওকে, পেয়েছি। এখন কি বললো, মেনশন কম্পিটিশন অন ব্রেকফাস্ট সেন্ট্রাল প্যাকেট অ্যাজ অ্যান এক্সাম্পল, কিসের এক্সাম্পল সেটা। সো এটা আমরা একটু পড়েই আসি। competition on breakfast central packet, it is the reason why all those packet encourage us to write in saying in no more than 10 words, I like Kellogg's corn flake because the very act of writing, the very act কাজ of writing, writing এর কাজ make us more likely to believe it, make them more likely to believe it, অর্থাৎ যখন তারা লিখছে তখন সেটা বিশ্বাস করতেও তাদের সহায়তা করেছে, তাই তো। যখন তারা এটা লিখেছে, দ্য ভেরি অ্যাক্ট অফ রাইটিং মেক্স আস মোর লাইকলি টু বিলিভ ইট, লেখার সাথে সাথে এটা বিশ্বাস করতেও শুরু করেছে। ইন্সপায়ার ক্রিয়েটিভ থিঙ্কিং, না। জেনারেট কনসাস রাইটিং, মনে হয় না। প্রমোট লয়ালিটি টু এ গ্রুপ, এটা কি, প্রমোট লয়ালিটি টু এ গ্রুপ, বিলিভ ইট হতে পারে। স্ট্রেনদিন কমিটমেন্ট টু অ্যান আইডিয়া, এটাও হতে পারে, এটাও হতে পারে। প্রমোট লয়ালিটি টু এ গ্রুপ আর স্ট্রেনদেন কমিটমেন্ট টু অ্যান আইডিয়া। দ্য ভেরি অ্যাক্ট অফ রাইটিং মেক আস মোর লাইকলি টু বিলিভ ইট, যখন সে লিখছিল সেই, এটা তো একটা আইডিয়া, তাই না, এটা তো একটা গ্রুপ না, একটা আইডিয়া, সেটা আরও বেশি স্ট্রেংথ করেছে বিশ্বাসের মাধ্যমে। তার মানে তারা লিখতে লিখতে জিনিসটাকে বিশ্বাস করে ফেলেছে, অর্থাৎ তাদের আইডিয়াটা আরও বেশি স্ট্রেংথ হয়েছে। সো এখানে স্ট্রেনদেন কমিটমেন্ট টু অ্যান আইডিয়া, এটা বেটার, এটা বেটার এটার থেকে। প্রমোট লয়ালিটি পর্যন্ত ঠিক ছিল, টু এ গ্রুপ না হয়ে টু এ আইডিয়া হলে এটা অ্যান্সার হয়ে যেত। সো 29 গেল, এবার আমরা 30-এ আসি। ইন দ্য লাস্ট প্যারাগ্রাফ দ্য রাইটার সাজেস্ট দ্যাট ইট ইজ ইম্পর্টেন্ট ফর এমপ্লয়ি, এমপ্লয়িও কিওয়ার্ড হতে পারে, টু ড্যাশ। সো আমরা এটা থেকেও পেলাম, কেটে দিলাম, এটাও পেলাম, কেটে দিলাম। এরপরে আমাদের লাস্ট প্যারাগ্রাফে কি বলছে, দ্য আইডিয়াল বস শুড লিড ফ্রম বিহাইন্ড, টেকিং প্রাইড ইন collective accomplishment and giving credit where it is due. আচ্ছা, Cialdini say leaders should encourage everyone to contribute and stimulously assure all concerned that every recommendation is important to making the right decision and will be given full attention.
আচ্ছা কি বললো, অল কনসার্ন দ্যাট এভরি রিকমেন্ডেশন ইজ ইম্পর্টেন্ট টু মেকিং দ্য রাইট ডিসিশন। ইম্পর্টেন্ট কেন? রাইট ডিসিশন মেকিং এর ক্ষেত্রে। অ্যান্ড উইল বি গিভেন ফুল অ্যাটেনশন। Leaders should encourage everyone, contribute, and stimulously assure all concerned that every recommendation is important. প্রত্যেকটা recommendation is important to making the right decision and will be given full attention. The frustrating thing about the innovation are many approaches but magic formula. However, manager who wants create truly innovative culture can make their job a lot easier করতে পারে, জবটাকে ইজিয়ার করতে পারে বাই রিকগনাইজিং দিস সাইকোলজিক্যাল রিয়েলিটিস। অর্থাৎ এখানেও গুরুত্বপূর্ণ, লিডার শুড এনকারেজ এভরিওয়ান, এনকারেজ করবে এভরিওয়ানকে, টু কন্ট্রিবিউট অ্যান্ড স্টিমুলাসলি অ্যাসিওর অল কনসার্ন দ্যাট এভরি রিকমেন্ডেশন ইজ ইম্পর্টেন্ট। অর্থাৎ এমপ্লয়িরা যে যে সুপারিশ করছে প্রত্যেকটা সুপারিশই ইম্পর্টেন্ট, মেকিং দ্য রাইট ডিসিশন, সঠিক ডিসিশন নেওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা রিকমেন্ডেশনই ইম্পর্টেন্ট। বি অ্যাওয়ার অফ দেয়ার কোম্পানির গোল বলা নাই, ফিল দ্যাট দেয়ার কন্ট্রিবিউশন আর ভ্যালুড, ইয়েস এটাই বলেছে, তাদের রিকমেন্ডেশন ফিল দ্যাট দেয়ার কন্ট্রিবিউশন আর ভ্যালুড, এই কথাটি বলেছে। এ লট অফ ইজিয়ার বাই রিকগনাইজিং, ইজিয়ার করবে তাদের রিকগনাইজ করে, তাদের স্বীকৃতি দিয়ে। এরপরে এখানে বলেছে যে হচ্ছে এনকারেজ করবে এভরিওয়ান টু কন্ট্রিবিউট অ্যান্ড সিমালটেনিয়াসলি অ্যাসিওর অল কনসার্ন দ্যাট এভরি রিকমেন্ডেশন ইজ ইম্পর্টেন্ট। অর্থাৎ প্রত্যেকের কাজের গুরুত্ব নিশ্চিত, প্রত্যেকের হচ্ছে অ্যাসিওর করবে যে তাদেরটা গুরুত্বপূর্ণ, প্রত্যেকের কন্ট্রিবিউশনটাকে গুরুত্ব দেবে। অর্থাৎ ফিল, আচ্ছা হ্যাভ রেসপেক্ট ফর দেয়ার কোয়ার্কার অ্যাচিভমেন্ট, এটাও তো কাছাকাছি। আন্ডারস্ট্যান্ড হোয়াই সার্টেন ম্যানেজমেন্ট ডিসিশন আর মেড, এটাও না। এই দুইটার মধ্যে যে কোনো একটা। ফিল দ্যাট দেয়ার কন্ট্রিবিউশন, দ্য রাইটার সাজেস্ট দ্যাট ইট ইজ ইম্পর্টেন্ট ফর দ্য এমপ্লয়ি টু ফিল দ্যাট দেয়ার কন্ট্রিবিউশন আর ভ্যালুড, এমপ্লয়ির কথা বলা হয়েছে আমাদের। আর হ্যাভ রেসপেক্ট ফর দেয়ার কোয়ার্কার অ্যাচিভমেন্ট, এখানে এমপ্লয়ি ফিল করবে যে তাদের কন্ট্রিবিউশন ভ্যালুড। আর এখানে লিডার should encourage everyone, contribute, and simultaneously assure all concerned that every recommendation is important, making the right decision, and will be given full attention. The frustrating thing innovation are many approaches but formula. However, manager who wants to create a truly innovative culture can make their job a lot of easier by this psychological reality. ওকে, এখানে লিডার বলতে আসলে এমপ্লয়ি, তো লিডার তো এমপ্লয়ি হয়। লিডার শুড এনকারেজ এভরিওয়ান টু কন্ট্রিবিউট অ্যান্ড স্টিমুলাসলি অ্যাসিওর অল কনসার্ন দ্যাট এভরি রিকমেন্ডেশন ইজ ইম্পর্টেন্ট, এই টু মেকিং রাইট ডিসিশন অ্যান্ড উইল বি গিভেন ফুল অ্যাটেনশন। The writer suggests that it is important for employee to feel that their contribution are valued. ওকে, আর এখানে আন্ডারস্ট্যান্ড হোয়াই সার্টেন ম্যানেজমেন্ট ডিসিশন আর মেড, এটা না। হ্যাভ রেসপেক্ট ফর দেয়ার কোয়ার্কার অ্যাচিভমেন্ট, এই হ্যাভ রেসপেক্ট ফর দেয়ার কোয়ার্কার অ্যাচিভমেন্ট এটা থাকবে হচ্ছে লিডারের, লিডার রেসপেক্ট করবে, কিন্তু এখানে এমপ্লয়িরা ফিল করবে যে তাদের কন্ট্রিবিউশন আর ভ্যালুড। এমপ্লয়িরা ফিল করবে এভরি recommendation is important to making the right decision. লিডার এনকারেজ এভরিওয়ান, অর্থাৎ লিডার প্রত্যেককে এনকারেজ করবে এবং কন্ট্রিবিউট, আচ্ছা সিমালটেনিয়াসলি অ্যাসিওর অল কনসার্ন। আচ্ছা এই এখন ব্যাপারটা ক্লিয়ার যে লিডার সবাইকে এনকারেজ করবে এবং প্রত্যেকেই এই জিনিসটা বুঝতে পারবে যে রাইট ডিসিশন ছিল এবং এটা ফুল অ্যাটেনশন পাবে, অ্যান্ড উইল বি গিভেন ফুল অ্যাটেনশন দেওয়া হবে, এটা প্রত্যেকেই এটা বিলিভ করবে। সো আমি এটা বি দিতাম, ফিল দ্যাট দেয়ার কন্ট্রিবিউশন আর ভ্যালুড। ওকে, অনেক সময় হয়ে গেল, সো আমাদের 27 থেকে 30 করে ফেললাম। এরপরে
এরপরে 31 থেকে 35। এখন দেখেন 27 থেকে 30 যখন করলাম আমরা এটা কেটে দিলাম। আমাদের অবশিষ্ট আছে হচ্ছে এই দুইটা প্যারা, এখানে আর কোনো প্যারা বাকি নাই, আর এখানে আছে এই দুইটা প্যারা। সো এই 4টা প্যারা থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো আমরা যদি শুরু করি, এমপ্লয়ি ওয়ার্কিং ইন এ অর্গানাইজেশন উইথ ফিউ রুলস কিওয়ার্ড আর মোর লাইকলি টু, এমপ্লয়ি যারা ওয়ার্কিং অর্গানাইজেশন যেখানে খুব কম রুলস আছে তারা আসলে মোর লাইকলি কেমন হয়, যেখানে কম রুল আছে সেখানে এমপ্লয়িরা কেমন হয় একটু দেখি। ফিউ রুল, নো রুল পেয়েছি। আচ্ছা, তাহলে এটা একটু পড়ে দেখি। ইন এত, আচ্ছা, মেম্বার ডিজাইন কালেক্টিভ আ গ্রুপ অফ ইয়াং ডিজাইনার ফ্রম হুম the only rule was that there were no rule. This environment encouraged free interchange of idea. More creativity with form, function, color, আচ্ছা, তার মানে যেখানে নো রুলস নাই, অর্থাৎ ফিউ রুলস যেটা বলেছে, সেখানে এনভায়রনমেন্ট এনকারেজ করে ফ্রি ইন্টারচেঞ্জ অফ আইডিয়া, তাই তো? সো ফ্রি ইন্টারচেঞ্জ অফ আইডিয়া, শেয়ার দেয়ার আইডিয়া, তাই না? যেখানে ফিউ রুল আছে সেখানে মোর লাইকলি টু শেয়ার দেয়ার আইডিয়াস। তাহলে আমরা বি দিয়ে দিব, এটা আর কোনো দেখা দেখি নাই, বি। এরপরে পিপল ওয়ার্কিং আন্ডার ডমিনেন্ট বস আর লায়াবল টু, ডমিনেন্ট বসের সাথে কাজ করলে লায়াবল হয়। কিসে লায়াবল হয়? এটাও শেষ। এখন ডমিনেন্ট বস লায়াবল টু, আচ্ছা, এখানে কি বললো? দ্য রং কাইন্ড অফ লিডারশিপ উইল লিড টু হোয়াট কল, যেটাকে ক্যাপ্টেনিস্ট। ওই যে রং কাইন্ড অফ লিডারশিপ বলতে ডমিনেন্ট বস হয়তো বোঝাচ্ছে। দ্য রিগ্রেটফুল টেন্ডেন্সি অফ দ্য টিম মেম্বার টু অপ্ট আউট অফ দ্য টিম রেসপন্সিবিলিটি দ্যাট প্রপারলি দেয়ার। এখানেই পাচ্ছি, দেখেন, দ্য রিগ্রেট টেন্ডেন্সি অফ দেম, তাদের মধ্যে খুব অনুশোচনা হয় মেম্বারদের মধ্যে, টু অপ্ট, তারা বেছে নেয়, আউট অফ দ্য টিম রেসপন্সিবিলিটি, অর্থাৎ টিম রেসপন্সিবিলিটির বাইরে চলে যায়, আসলে তারা টিমের যে দায়িত্ব থাকে এর বাইরে চলে যায় হতাশ হয়ে। টিম মেম্বার টু অপ্ট আউট অফ টিম রেসপন্সিবিলিটি দ্যাট আর প্রপারলি দেয়ার্স। রিগ্রেটেবল, তারা আসলে খুব রিগ্রেটেবল হয় এই টেন্ডেন্সির ফলে, তারা টিমের বাইরে চলে যায়, তাই না? দেখি, liable to become competitive, get promotion, avoid risk, ignore the duty। হ্যাঁ, এই যে টিমের বাইরে চলে যায় মানে ignore the duties, remain their job, take chance, না, এফ। সো বুঝতেই পারছেন এটা কেন এফ হলো। যখন অটোক্রেটিক লিডারশিপটা আসে তখন যে কাজটা হয়, তারা ইচ্ছা করেই টিমের বাইরে চলে যায়। ওকে, এটা গেল। এরপরে ইফ পিপল অ্যাওয়ার অফ হোয়াট দে মাইট লস দে উইল অফেন, লস যদি তারা অ্যাওয়ার হয়ে যায় লসের সম্পর্কে, তাহলে তারা কি করবে? সো এখন আমরা প্যাসেজে গিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের এই প্যারাতে, এই প্যাসেজে এই দুইটা প্যারা বাদে বাকি সবগুলো থেকেই প্রশ্ন পেয়েছি, এবং সেকেন্ড পেজের আসলে কোনো প্যারাই মিস যায়নি, সবগুলো থেকেই প্রশ্ন এসেছে। সো এই দুইটা প্যারাই আমরা আসলে জাজ করব এখন। তো এখানে আমার কিওয়ার্ড হচ্ছে পিপল আর অ্যাওয়ার অফ হোয়াট দে মাইট লস দে উইল অফেন। যখন অ্যাওয়ার হয়ে যায় যে তারা কি লস করতে পারে, তখন তারা কি করে। সো এখানে আমরা লস দেখব আর অ্যাওয়ারনেসটা দেখব। জাস্ট সেইং, ডিসঅ্যাপিয়ার, ইনোভেশন, পকেট, উইদিন এক্সচেঞ্জ, কোলাবোরেটিভ অ্যাওয়ারনেস না, ডিফারেন্ট, ডেভেলপমেন্ট, পুলড, ডিরেকশন, কনফ্লিক্টিং অ্যাওয়ারনেস না। আচ্ছা, এখানে এই যে লস পেয়েছি। সো এখানে কি বললো? স্টাডিজ শো দ্যাট
উই ইনভাইটেভ উই ইনভেরিয়েবলি টেক মোর গ্যাম্বল। একটা স্টাডি শো করছে যে আমরা ইনভেরিয়েবলি মানে স্বভাবতই টেক মোর গ্যাম্বল, অনেক ঝুঁকি নেই বা অনেক একটা গ্যাম্বল খেলি, হ্যাঁ, যখন থ্রেটেন উইথ এ লস, লসের ঝুঁকি, হোয়েন থ্রেটেন উইথ এ লস, দেন হোয়েন অফার আর রিওয়ার্ড, যখন লসের জন্য থ্রেট পাই কিসের থেকে বেশি, রিওয়ার্ডের থেকে থ্রেটেনের লসটাই ঝুঁকি, যে থ্রেটেনটা পাই হারানোর ঝুঁকিটা বেশি পাই রিওয়ার্ডের থেকে, তখন আমরা একটা গ্যাম্বল খেলি, তাই তো। আর প্রশ্নে বলল হচ্ছে ইফ পিপল বি আর অ্যাওয়ার অফ হোয়াট দে মাইট লস দে উইল অফেন গ্যাম্বল করে বা টেক এ চান্স নেওয়ার চেষ্টা করে, তাই তো, টেক এ চান্স, বিকাম কম্পিটিটিভ হওয়ার চেষ্টা করে না, কম্পিটিটিভ না, গেট প্রমোশন না, অ্যাভয়েড রিস্ক না, রিমেইন ইন দেয়ার জব না। যখনই তারা দেখে যে তাদের লসের থ্রেট আছে গেইনের থেকে, তখন তারা গ্যাম্বল করে, অর্থাৎ টেক এ চান্স। গ্যাম্বল মানে আসলে একটা চান্স নেওয়ার চেষ্টা করা। সো আমরা অ্যান্সারটা এ দিয়ে দিচ্ছি, আর কোনো কথা নেই। ওকে, এরপরে অ্যাট টাইম অফ চেঞ্জ পিপল ট্রেন্ড কি হয়, পরিবর্তনের সাথে সাথে পিপলের প্রবণতা কি হয়। টাইম অফ চেঞ্জ পিপল ট্রেন্ড, থিংস চেঞ্জ। আচ্ছা, এই লাইনটা আমরা একটু দেখি, এখানেই তো পাচ্ছি। আচ্ছা, এখানে কি বললো, এখানে হোয়েন থিংস চেঞ্জ উই আর হার্ড ওয়ার্ড টু প্লে ইটসেলফ। তার মানে হোয়েন থিংস চেঞ্জ, যখন কিছু জিনিস পরিবর্তন হয়ে যায় বা কোনো পরিবর্তন ঘটে, তখন আমরা কি করি, হার্ডওয়্যার হয়ে যাই, মানে সফটওয়্যার না, হার্ডওয়্যার, মানে একবারে শক্ত হয়ে যাই। টু প্লে ইটসেলফ, নিরাপদে খেলতে চেষ্টা করি। এখন দেখি পরিবর্তনে কি হয়। অ্যাট টাইম চেঞ্জ পিপল ট্রেন্ড টু বিকাম কম্পিটিটিভ না, গেট প্রমোশন না, অ্যাভয়েড রিস্ক হবে এটা। রিমেইন ইন দেয়ার জব, অ্যাভয়েড রিস্ক হবে, কারণ হচ্ছে যখনই এই ধরনের পরিবর্তন হয় তখন তারা কি করে, হার্ড হয়ে যায়, সেফ জোনে চলে যেতে চায়, তার মানে অ্যাভয়েড রিস্ক অ্যাভয়েড করতে চায়। সো এটা আমরা ই দিয়ে দিলাম। এরপরে 1 নাম্বার, এমপ্লয়ি হুজ ভ্যালু ম্যাচ দোজ অফ দেয়ার এমপ্লয়ার্স, অর্থাৎ এমপ্লয়ির ভ্যালু যদি এমপ্লয়ের সাথে ম্যাচ করে আর মোর লাইকলি টু, কি হয় তখন, অর্থাৎ এমপ্লয়ি আর এমপ্লয়ার একটা প্রতিষ্ঠানে দুইজনের ভ্যালু ম্যাচ করে ফেলছে, তখন কি হয়, তখন কোনো একটা কিছু হয়। তো এখন আমরা প্যাসেজে যদি যাই, আমি তো এটা ডান করে ফেলেছি, এটা কেটে দিলাম। এমপ্লয়ি এমপ্লয়ার এই একটাই বাকি আছে, এটা আগে হওয়ার কথা না, কারণ দেখেন আমার 31 নম্বর প্রশ্ন 32-33-এর পরে হওয়ার কথা না। তারপরেও আমি একটু খুঁজি, যেহেতু এটা ফাঁকা আছে। এমপ্লয়ি এমপ্লয়ার, কোম্পানি, কোলাবোরেটিভ এক্সচেঞ্জ উইদিন দ্য কোম্পানি and without system with ensure collaborative exchange within the company it also easy small pocket innovation to disappear না। আচ্ছা, এইটা বাদে কি আর কোনোটা আছে, এই একটা তো পাচ্ছি না। এইটা বাদে আসলে আমাদের সবগুলো থেকে আমরা আসলে অ্যান্সার পেয়েছি, সবগুলো থেকেই। সো এই প্রশ্নটা যদি আপনাদের হাতে প্রচুর সময় থাকে তাহলে আপনারা এই প্রশ্নটার অ্যান্সার খোঁজার চেষ্টা করবেন, আদারওয়াইজ আমার মনে হয় এটা এলিমিনেট করার চেষ্টা করবেন। কিভাবে দেখেন, যদি একটা প্রতিষ্ঠানের বস এবং তার সাবঅর্ডিনেটের ভ্যালু ম্যাচ করে, সেক্ষেত্রে কি হতে পারে, বিকাম কম্পিটিটিভ হবে না, কম্পিটিটিভ হবে না। গেট প্রমোশন পেতেও পারে, রিমেইন ইন দেয়ার জব, তাদের জবেই থাকে, এই দুইটার যে কোনো একটা হবে। যদি দুইজনের ভ্যালু ম্যাচ করে, এমপ্লয়ির কথা স্পেশালি বলেছে, দেখেন এমপ্লয়ি হুজ ভ্যালু ম্যাচ দোজ অফ দেয়ার এমপ্লয়ার্স, তাদের এমপ্লয়ারের সাথে ওই প্রতিষ্ঠানে যারা চাকরি করে তাদের ভ্যালুটা ম্যাচ করছে, তখন কি করে, এমপ্লয়ি করে। আর মোর লাইকলি টু, এমপ্লয়ি তখন কি করে, আর মোর লাইকলি টু রিমেইন ইন দেয়ার জব, তাদের জবে থেকে যায়।
এইটাই হবে, কারণ এমপ্লয়ি তো গেট প্রমোশন পাবে এটা তো শিওর না, কারণ প্রমোশনটা পাওয়া ডিপেন্ড করে হচ্ছে বসের উপরে, তাই না? তার মানে এমপ্লয়ি তখন রিমেইন দেয়ার জব, জি। সো এটা আমার প্যাসেজ না খুঁজলেও আমি বুঝতে পারছি যে এটা জি হবে। সো দিস ইজ দ্য টেকনিক অ্যান্ড দিস ইজ দ্য টিপস অ্যান্ড ট্রিক্স। আপনারা এটা ফলো করলে তুলনামূলক কম সময়েই আসলে সলভ করতে পারবেন। তো আশা করি কাজে লেগেছে। তো আজকে এ পর্যন্তই।